আসসালামু আলাইকুম। আবার লাইভে আসলাম জাস্ট কিছু তথ্য শেয়ার করার জন্য আর কিছু কিছু বিষয়ে আমার মতামত জানানোর জন্য। প্রথমে হচ্ছে আজকে মনে হচ্ছে গতকাল বাংলাদেশে প্রথম লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকারের একটা প্রজ্ঞাপনের ভিত্তিতে আমি দেখলাম যে আর্মি হেডকোয়ার্টার একটা অর্ডার জারি করেছে যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাট এই চাকরিচ্যুতটা করা হয়েছে বুঝলাম, কিন্তু আমার আবার একটা প্রশ্ন জাগলো, তাহলে জিয়াউল হাসানকে কেন অকালীন অবসর দেওয়া হলো? মানে সামথিং যেটা আমার বোধগম্য হয়নি এই কারণেই। তার মানে হচ্ছে তখন ওয়াকার স্যার একটু রেজিস্ট্যান্স দিচ্ছিলেন আমার ধারণা আর কি। বাট এট প্রেজেন্ট উনি আর ম্যানেজ করতে পারতেছেন না হয়তোবা। বাট এর সাথে আরো যে দুইজন জেনারেলের প্রজ্ঞাপন অবশ্য আমি শুধু দুজনেরটা পেয়েছি। একটা হচ্ছে মুজিব স্যার, একটা হচ্ছে সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। উনিও ছিলেন ডিজিএফআই ছিলেন এবং এই ফ্যাসিস্ট সরকারের যত অপকর্মের সাথী, উনাকে অকালীন অবসর দেওয়া হয়েছে, যেটাকে ফোর্স রিটায়ারমেন্ট বলে। আরেকজন শুনেছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস, বাট তার প্রজ্ঞাপনটা কোনো কারণে হয়তো প্রিন্টেড হয় নাই। বাট আমি যেটা শুনেছি তিনজনই চাকরি থেকে বরখাস্ত হয়েছে। বরখাস্ত মানে দুজন অকালীন অবসর, আর জেনারেল মুজিব হচ্ছে বরখাস্ত। অ্যাট প্রেজেন্ট হি ইজ নট হোল্ডিং এনি র্যাঙ্ক। আরেকটা জিনিস হচ্ছে, তাকে ধরার জন্য আমি দেখলাম ফেসবুকে, আমি জানি না এটা সত্যতা করে, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেকে বলেছে যে সে ভারতে পার হয়ে গেছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সম্ভবত পার হতে পারেনি, দেশেই আছে। আপনারা চোখ কান খোলা রাখবেন কখন কোন থেকে সার্ফেস হয়। আরেকটা জিনিস যেটা ইনসাইড স্টোরি শুনলাম সেটা হচ্ছে যারা এই ফেসিবাদের দোসর যারা ছিল, যাদের নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলছিলাম, তাদের সবারই আস্তে আস্তে হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস, উনি যখন নিউ ইয়র্কে চলে আসবেন, আসার আগে সম্ভবত যে 10-12 জন মেইন পারপিট্রেটর ছিল তাদের সবাইকে বরখাস্ত অথবা অকালীন অবসর যেটাই হোক দিয়ে দিবে। এটা একটা ভালো দিক। যদিও এটা স্লো, জেনারেল ওয়াকার স্লো কাজ করতেছেন, বাট এখন পর্যন্ত আমি ওনার দিকে যে আগে যে সন্দেহর ইয়েগুলা দিয়েছিলাম, এই সন্দেহের ইয়েগুলা একটু ডাউন হয়েছে আমি বলবো, বাট সম্পূর্ণ দূরীভূত হয় নাই আমার মনে। কারণ উনি এই স্লো অ্যাকশনের জন্যই অ্যাকচুয়ালি দেশ অনেক সংকটের মধ্যে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত অশান্তি হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে যে এই জেনারেল মুজিব, এখন আর তাকে জেনারেল বলতেছে কোনো হোয়াট দ্য হেক, হিজ নম্বর জাস্ট মুজিবুর রহমান, যে কিনা আপনারা একটা মেইন স্ট্রিম নিউজ দেখেছেন যে 250 জন ভারতীয় লোককে সে একটা ভারতীয় বিমানে সে নিয়ে গিয়েছিল। আমার এক্সাক্ট ডেট টাইম মনে নাই। এই লোকগুলাকে সে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাসার ভিতরে সে রাখার ব্যবস্থা হয়েছে, যেখানে ফার্নিচার ছিল, কিন্তু লোকজন এখনো উঠে নাই কোনো ওইখানে সে রাখার ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকারের সাথে কথা বলে। ওয়াকার স্যারের এই অনুমতিটা দেওয়া উচিত হয় নাই। এই লোকগুলাই ছিল হচ্ছে সমস্ত যারা এই দেশের মধ্যে বিভিন্ন যে সমস্ত ঘাপলা যে সমস্ত করেছে, ইভেন পুলিশের সাথে মিলে। কারণ আমি একটা জিনিস নিশ্চিত হয়েছি যে 21 জন ভারতীয় পুলিশ অথবা যেটাই বলি ছিল হচ্ছে জাহানাবাদ সেনানিবাসে খুলনা। সেখান থেকে আমি পোস্ট দেওয়ার পরের দিন ওরা ওখান থেকে চলে গেছে, এবং তারপরেই এবং চলে যাওয়ার পরেই আর্মি হেডকোয়ার্টার থেকে একটা প্রজ্ঞাপন দিয়েছে যে ভারতীয় কেউ ছিল না, বাট ছিল। এবং এরকম ঢাকায় যারা এই সমস্ত কার্যক্রম করেছে, এই সরকারকে সহায়তা করেছে, তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তাতে নিশ্চিত হওয়া যায় জেনারেল মুজিব সে ছিল হচ্ছে এই ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ। আমরা জানি জিয়াউল হাসানের ছিল ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ, যেটা আমি নিশ্চিতভাবে জানি। আরেকজন জানি কর্নেল ইমরান ইবনে রৌফ, এখন রাজশাহীতে বোধহয় আছে, তার ইন্ডিয়ান কন্ট্রাক্ট আছে, আমাকে সে নিজেই বলেছে। তখন তো তারা কখনো বুঝে নাই যে এই সরকারের পতন হবে একদিন। এখন আসি আমার এক্স ফ্রেন্ড জিয়াউল হাসানকে নিয়ে। সে এখন জেলে আছে, কাশিমপুর জেলে। আগের মতো তার সুবিধা যেটা ছিল ডিজিএফআই আন্ডারে, ওই জিনিসটা সে পাচ্ছে না। বাট আমি একটা গুজবও হইতে পারে বা সত্য হইতে পারে, আমি এটা
ভেরিফাই করার চেষ্টা করতেছি, বাট স্টিল আমি এটা অন এয়ার বলবো। সেটা হচ্ছে সে 3 জন গুরুত্বপূর্ণ লোকের কাছে 3টা পেন ড্রাইভ পাঠাইছে। একটা হচ্ছে বিএনপির একজন হয়তোবা হাই অফিসিয়াল, তারপরে হচ্ছে সেনাবাহিনীর একজন হাই অফিসিয়াল, কে আমি জানি না, আরেকটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সব হাই অফিসিয়াল। তাদের কাছে পেন ড্রাইভ পাঠিয়ে এই বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ফোন আলাপ বা ভিডিও যে সমস্ত জিনিস আছে এগুলো একটা পাঠাইছে শুধু নমুনা হিসাবে, শুধু পোজিং এ থ্রেট যে তার যদি কিছু হয় তাহলে এই জিনিসগুলো এক্সপোজ করা হবে। সো এখানে আমি আবার একটা জিনিস বলতে চাই যে জিয়াউল আহসান ইজ এ পার্মানেন্ট প্রবলেম। সে যে এই ভিডিও অডিও যে প্রুফগুলো রেখেছে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এটা একদিকে যেমন ভালো আর একদিকে তেমন খারাপ। এই এভিডেন্সগুলো তাদেরকে প্রসিকিউট করা যাবে, একটা ভালো কথা। বাট এই এভিডেন্সগুলো যদি সে যেহেতু ভারতের সাথে কাজ করেছে, ভারতের হাতে যদি থেকে থাকে, তাহলে আমরা পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক দলই করুক, যে সমস্ত রাজনৈতিক সামরিক বা যা আছে, আর জিয়াউল আহসান যেটা আমি সবচেয়ে শকিং যে জিনিসটা শুনেছি উইথ এভিডেন্স, যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক নই, সেটা হচ্ছে সে সেনাবাহিনীর বিভিন্ন মানে ফ্যামিলি লেভেলের যে সমস্ত কথাবার্তা অনেক জিনিস সে রেকর্ড করেছে, রেকর্ড করে এগুলো দিয়ে অফিসারদেরকে প্রেশার দিয়ে রাখতো। এই তথ্যগুলো যদি ভারতের কাছে থাকে এবং জিয়া থাকুক আর না থাকুক, সে যদি ওদের কাছে রেখে দিয়ে থাকে, তাহলে ইট উইল হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার। বাংলাদেশে তখন যারাই একটা পাওয়ারফুল পজিশনে যাবে এবং তার যদি অডিও ভিডিও যদি থেকে থাকে, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমাকে অনেকদিন ধরে এই এখন যেহেতু আর কোনো থ্রেট নাই, আমাকে বাংলাদেশ থেকে অনেক সিনিয়র কলিগ, জুনিয়র কলিগ অনেকে ফোন করেছে, অনেক কথাবার্তা বলেছে, এবং কিছু কিছু জায়গায় রিটায়ার্ড অফিসারদেরকে থ্রেট দেওয়া হয়েছে যে তারা কিছু হলে তাদের বিভিন্ন সময় অডিও কনভারসেশন তাদের বা তাদের ফ্যামিলি এগুলো এক্সপোজ করে দেওয়া হবে। এই কারণেই মেইনলি লোকজন একটু শ্যাটার ছিল। যারা এগুলো কেউ ভয় পায়নি তাদেরকে আয়নাঘরের থ্রেট দেওয়া হয়েছে। সো জিয়া ইজ এ পার্মানেন্ট থ্রেট টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি। এই জিনিসটা এই সরকারকে বুঝতে হবে। তারা অলরেডি বুঝার কথা যে জুলকারনাইন স্যার একটা শেয়ার করেছিল, একটা এয়ারফোর্সের একটা অফিসার যার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই, সে কমপ্লিটলি তার গাড়ির মধ্যে অস্ত্রও পাওয়া গেছে, 2টা হাই লেভেল SMG পাওয়া গেছে আধুনিক, সে কনফার্ম রয়ের এজেন্ট। সো অফিসার লেভেলে যেখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে এবং প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে, আমি আশা করি যে প্রেসিডেন্ট গোয়েন্দা সংস্থা যারা আছে তারা এখন যারা ভালো তারাই হয়তোবা টেক ওভার করেছে, সরকারের ওই বুদ্ধি তো অবশ্যই হবে, তারা করেছে এবং আমি আশা করি যে তারা এটা ঠিক মতো ব্যবস্থা নিবে। বাট এই যে জিয়াউল আহসানের থ্রেটটা আমি আগে বলেছি যে একটা বোর্ডের মাধ্যমে যারা এই গোয়েন্দা জিনিসটা বুঝে, আমাদের সেনাবাহিনী, আমি আমার পুরনো লেখা যারা পড়েছেন তাদের মধ্যে একটা জিনিস বলবেন, আমি মাসুদ রানা ভার্সেস বাস্তবতা বা এরকম আরো কয়েকটা লিখেছি, এর মধ্যে লিখেছি যে বাংলাদেশের যে যারা হার্ডকোর ইন্টেলিজেন্স অফিসার, তাদের হাত থেকে ইন্টেলিজেন্সের লিডারশিপটা চলে গেছে হচ্ছে কেরিয়ার অফিসারদের কাছে। কেরিয়ার অফিসাররা যেটা হয়, তারা কোর্সের সামনের দিকে থাকে, সবসময় উপরে ওঠার জন্য খুব ব্যস্ত থাকে, যার ফলে গোয়েন্দা সংস্থাটাকে তারা তাদের কেরিয়ারের বিল্ড আপের টুল হিসেবে ইউজ করে তাদের মধ্যে দেশ। অথচ মানে যারা গোয়েন্দা তাদের থাকা উচিত হচ্ছে ডেডিকেশন টু দ্য কান্ট্রি। সো তারা এই জিনিসটা করেন। এটা আমি ফিউচারে আমি এই জিনিসটা নিয়ে আরো লিখবো। আমি গোয়েন্দা কিছু তথ্য দিয়েছিলাম, তারা এটাকে আবার আমি দিয়েছিলাম, আমি ভলেন্টিয়ার দিয়েছি, ওইটা আবার আমার বিরুদ্ধে ব্যবহার করছে, বাট দ্যাট ওয়াজ এ ইন্টেলিজেন্স ইনফরমেশন। এনিওয়ে, ওটা নিয়ে আমি পরবর্তীতে আরেক সময় বলবো। বাট এই জিনিসটা হচ্ছে গোয়েন্দা সংস্থাকে সিনসিয়ারলি জিনিসটা কাজ করতে হবে, জিয়ারটা মানে খুব মেটিকুলাস ভাবে হ্যান্ডেল করতে হবে। তার কাছে কি আছে কি না আছে এই জিনিসটা তার কাছ থেকে আদায় করতে হবে, এবং এটা পুথু করে আদায় করলে হবে না, স্ট্রং জিনিস দিয়ে আদায় করতে হবে। ইভেন এই মানে ইন্টারগ্রেশনের যারা 10 টেকনিক্স আমরা যেটা বাংলাদেশ আর্মিতে ফলো করি, এই 10 টেকনিক্সের মধ্যে আমি নিজে বিশ্বাস করি যে একজন মানুষকে ব্রেকিং পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ইভেন তাকে টাচ করার প্রয়োজন নাই। দেয়ার আর লট অফ টেকনিক্স, দেয়ার আর সাইকোলজিক্যাল টেকনিক্স, দেয়ার আর মেন্টাল টেকনিক্স, দেন অফকোর্স দেয়ার ইজ এ ফিজিক্যাল টেকনিক্স। বাট যেটা হয়, জিয়াউল আহসানের মতো একজন ভ্যাটার্ন লোককে ফিজিক্যাল অ্যাবিউজ দিয়ে আমার মনে হয় করা যাবে না, আমার ধারণা করি। বাট দেয়ার আর আদার টেকনিক্স অলসো দ্যাট ক্যান বি ইউজড। আমার মনে হয় ওইটা করে তার কি কি জিনিস আছে এই জিনিসটা বের করতে হবে এবং এটার
পার্মানেন্ট সলিউশন করতে হবে, পার্মানেন্ট সলিউশন, যাতে ফিউচারে এখন যদি তার সাজা হয় যাবজ্জীবন বা যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়, যে তার যদি ফাঁসি হয়, মরে যায়, স্টিল ওই জিনিসগুলো এক্সিস্ট করবে। ওই এক্সিস্ট করা জিনিসগুলো যদি আমাদের শত্রুদের কাছে থাকে তাহলে খুব ডেঞ্জারাস হবে। আমি এইটুকু জানি যে একটা রাজনৈতিক দলের এক সময়কে এক জেনারেল যে নেক্সট চিফ হইতে পারতো, সে ভারতে গেছে। ভারতে যাওয়ার সময় তাকে হানি ট্র্যাপ করা হয়েছে, তাদেরকে তার অনেকেরই আছে মানির প্রতি, টাকার প্রতি দুর্বলতা আছে, মহিলাদের প্রতি আছে। মহিলাদের নিয়ে ছবি তুলে শেষ পর্যন্ত সব বাংলাদেশ সরকার এটা বুঝে তাকে আর সেনাপ্রধান করেননি। সো এরকম সিচুয়েশন, এবং আমি আগেও বলেছি যে ভারতে যে কয়জনই যায়, যারাই যায় ভারতে, তাদেরকেই তারা ট্র্যাপ করে, তাদেরকে ট্র্যাপ করে। আমার 3 জন ফ্রেন্ড গিয়েছে, আমি 3 জনকেই জিজ্ঞাসাবাদ করেছি। 2 জন আমাকে বলেছে, একজন বলেনি, বাট যে বলেনি তার কথাবার্তা আমি বুঝতে পেরেছি তাকেও অ্যাকচুয়ালি অফার করা হয়েছে। আমি জানি না তাকে নেওয়া হয়েছে কিনা। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে জিয়াউল হাসানের একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করতে হবে। আমি আশা করি যে আমাদের যা বর্তমান গোয়েন্দা যারা আছে তারা ওটা ঠিকভাবে কেয়ার করবেন। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই বিপ্লব কে সফল করেছে, তারা একটা রাজনৈতিক দল সংগঠন করতে যাচ্ছে আমি দেখলাম, এবং আমি একটা চিঠি দেখলাম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে তাদেরকে ওখানে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য, তারা যে রাজনৈতিক দলটা সংগঠন করবে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে তাদেরকে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য। এটা নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন যে তাদের তো এই পুলিশ প্রোটোকলটা পাওয়ার কথা না। হ্যাঁ, অফিসিয়ালি পাওয়ার কথা না, বাট অ্যাট দ্য সেম টাইম আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু পুলিশের দায়িত্ব। সো আমি দেখলাম কয়েকদিন আগেও যে গতকাল না গত পরশু যে 2 সমন্বয়ক জাতীয় সমন্বয়কদের সম্মুখেই অন্য সমন্বয়কদের মধ্যে ঝগড়াঝাটি বা মারামারি এরকম একটা সিচুয়েশন হয়েছে। সো এই ধরনের জিনিস যেন না হয়, এটার জন্য আমার মনে হয় তাদের পুলিশ প্রোটেকশনটা দেওয়াটা ঠিক আছে। কিন্তু এর সাথে আরেকটা জিনিস বুঝতে হবে যে সরকারের থেকে এখন পর্যন্ত কারা কারা রাজনৈতিক দল করেছে, জেনারেল এরশাদ করেছে, জেনারেল জিয়াউর রহমান করেছে। সো সরকারে থাকলে যেটা হয়, দে গেট অ্যান অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটা আমি যদি বাংলাদেশের কনটেক্সটে দেখি, আবার আমি যদি ভারতের কনটেক্সটে দেখি, যে ভারতের কেজরিওয়ালকে আমরা জানি যে কেজরিওয়াল সে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তারপরে রাজনীতিতে এসেছে, এবং তারা কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো কিছু সাপোর্ট ছাড়াই তাদের দলটা স্ট্রং হয়ে বেরিয়ে আসছে। তা আমি শুধু ছাত্রদেরকে এটাই বলবো যে যদি ছাত্ররা যদি সেই পূর্বের ইতিহাস নিয়ে যদি সরকারি তত্ত্বাবধানে যে সমস্ত দলই হয়েছে, তারা অনেকে ভালো করেছে, অনেকে খারাপ করেছে। বিএনপি তো এখন সবচেয়ে লিডিং দল, জাতীয় পার্টি যদিও একদম ভারতের চামচা হয়ে গেছে, তারপরেও যে এই জিনিসটার দিকে তাদেরকে আমি খেয়াল রাখতে বলবো যে নর্মালি যেটা হয়, একটা রাজনৈতিক দল করতে হলে ইউ নিড সাম মানি, এই ম্যানেজমেন্টের জন্য মানি আসতে হবে, এবং ছাত্রদের কাছে টাকা নাই। সো টাকাটা কে দিচ্ছে, কাদের কাছ থেকে তারা নিচ্ছে, এগুলো হচ্ছে আন্ডারহ্যান্ড কথাবার্তা। এটা অফিসিয়ালি কেউ বলবে না, বাট আমি মনে করি এটা আমার বলা উচিত, যেহেতু আমি এই সিস্টেমটার সাথে কিছুটা পরিচিত। যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে দেখতে হবে এখন কিন্তু কাদের কাছে আমরা জানি টাকা আছে। এই আওয়ামী লেসপন্সার যারা, তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে। তারা হয়তো যেটাকে গোয়েন্দার ভাষায় বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট, সে বুঝবে না যে সে আওয়ামী লীগ তাকে হেল্প করতেছে, বাট অন্য একটা মাধ্যমে এসে করবে। সো এই টাকাটা নেওয়ার ব্যাপারে এর মধ্যে আরো আছে। এটা শুধু যে কোনো ব্যক্তি বা দল না, অনেক সময় অনেক দেশও স্পন্সর করতে পারে। এই মুহূর্তে যদি স্পন্সর করার মতো কাজ, আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, বাট আমরা যদি ভারতের কাছ থেকে কোনো সাপোর্ট নেই, এই দলটাকে একদম সাফার করতে হবে। শুধু ভারত, আমি মনে করি যে কোনো জায়গা থেকে যদি কোনো ডোনেশন নেওয়া হয় কোনো দেশ বা কোনো দল, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আমরা অবশ্যই চাবো যে এই রাজনৈতিক দলটা হোক ন্যায় নিষ্ঠার প্রতীক হোক, যে ডেডিকেশন দিয়ে তারা এই স্বাধীনতার বিপ্লবটা সফল করেছে, যেভাবে তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে, নিরস্ত্রভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আমরা এই ডেডিকেশনের হায়েস্ট যেটা আমরা দেখেছি, এক পুলিশ অফিসার বলতেছে আসাদুজ্জামান কামালকে যে একটা মারি একটাই মরে, আর বাকি কেউ যায় না। আমি জাস্ট অ্যাজ এ মিলিটারি অফিসার, অ্যাজ এ স্টুডেন্ট অফ ওয়ারফেয়ার, আমি একটু বলতে পারি দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কারেজ এনিওয়ান হ্যাজ সিন ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট লেভেল অফ কারেজ। সো এই ডেডিকেশন কারেজ যাদের আছে,
তারা একটা রাজনৈতিক দল করার সময় আমি আশা করব তারা কোনো আনফেয়ার মিন্স নেবে না, আনফেয়ার মিন্স ভাবে যাবে না। আমি মনে করি ন্যায় নিষ্ঠা এই জিনিসটা থাকতে হবে। যদি পুলিশ প্রোটোকল নেওয়াটাকে আমি অনেকে সিরিয়াস ভাবে দেখলে আমি দেখি না, বাট যেহেতু তারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে, তারা বিপ্লবের নেতা, দে গট রাইট। এই ধরনের মানে অফিসিয়াল রাইট না থাকলে আমি মনে করি যে এটা যদি বিপ্লবী সরকার হইতো, যদি এই আমাদের সংবিধানটা যদি ভেঙে দেওয়া হইতো, তারাই হইতো আমাদের মেইন লিডার। বাট তারা যেটা করেছে, আমাদের যারা বিজ্ঞ যারা আছে তাদেরকে অ্যালাউ করেছে আমাদের দেশটা পরিচালনা করতে, এবং তারাও এটার ভাগ নিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। বাট এই রাজনৈতিক দলটা করার জন্য তারা এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরতেছে। আমরা ঐতিহাসিকভাবে জানি এর আগে ভারতের মহাত্মা গান্ধী এরকম তার ক্যাম্পেইন করেছে, প্রতিটা রুরাল এরিয়াতে ভারতে ঘুরে বেরিয়েছে। আমরা জানি জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি গ্রামে গঞ্জে ঘুরে গিয়েছে, এবং এভাবেই তিনি তার দলটাকে স্ট্রং ভাবে রেইজ করেছে, এবং এটা এখনো বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে। বাট আমরা চাই যে কাউকে, এখন আওয়ামী লীগের যেহেতু কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সো আমি চাই যে একটা মানে কাউকে ফ্রি রান দিলে যেটা হয়, বিএনপি যদি একটা ফ্রি রান পায়, তারা হয়তো বা ফিউচারে এমন একটা সিস্টেম আছে, তারাই হয়তো বা আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। সো একটা স্ট্রং বিরোধী দল থাকা দরকার। সো এই জিনিসটা থাকার জন্য আমি আশা করি যে যারা এই দলটা গঠন করবে তারা ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে যাবে। কারো কাছ থেকে এই ধরনের আনডিউ প্রিভিলেজ বা সাপোর্ট নিয়ে যেন তাদের কোনো বাধ্যবাধকতা না থাকে, যে তাদের প্রতি বাধ্যবাধকতা না থাকে, এবং বাধ্যবাধকতা থাকলেই যেটা হবে ওই দলটা ন্যায় নিষ্ঠার ভিত্তিতে এবং গণতান্ত্রিকভাবে রান করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আরেকটা যে জিনিসটা বলবো, আবার একটা ব্যাক করি, জিয়াউল হাসান প্রসঙ্গে আবার আসি। যে জিনিসটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতিতে যাদের নামে জিয়াউল হাসানের কাছে অডিও ভিডিও বা কোনো কিছু আছে, তারা যদি দেশের জন্য কাজ করে এবং এই যে জিনিসগুলা যদি বের হয়, কারো যদি ব্যক্তিগত থাকে, কারো নারী গঠিত সমস্যা থাকে, বা অন্যান্য কোনো সামাজিক বা জিনিসের সমস্যা থাকে, আনলেস দে আর ইনভলভ উইথ মার্ডার অ্যান্ড আদার থিংস, যেগুলো ক্যাপিটাল সিন, এগুলা ছাড়া যারা আছে, আমি ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে আমি তাদেরকে মাফ করে দিতে রাজি আছি। এবং আমি মনে করি সারা বাংলাদেশি এই জিয়াউল হাসানের যা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত যে হিউম্যান রাইটস যেটা ভায়োলেট করে যেটা করেছে, এটাকে কেউ আমলে নেবে না বলে আমি মনে করি, আমি আমলে দিব না। সো আমি মনে করি যে জিয়াউল হাসানের যে সমস্ত অডিও ভিডিও যারা জানেন তাদের থাকতে পারে, তারা এটাকে ভয় পাবেন না, এবং তারা যদি সামনে এসে বলেন যে আমার এরকম একটা দুর্বলতা আছে যেটা আমি রিগ্রেট করি, আমি মনে করি দেশের লোকজন আপনাকে বা আমাকে, আমরা যেই করি না কেন, আমাদের যদি কারো থাকে আমরা যদি ক্ষমা চাই, দেশের জনগণ এটাকে ক্ষমা করে দিবে। আমি ক্ষমা করতে প্রস্তুত আছি, কারণ আমরা আপনার একজনের একটা ইস্যু নিয়ে আমরা চাই না বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ একটা হুমকির মুখে পড়ুক। এবং জিয়া যেটা চাচ্ছে, এবং আমরা এখনো জানি না যে জিয়ার কাছে কি আছে, এবং জিয়ার এই জিনিসগুলো অন্য কারো কাছে, অন্য কোনো দেশের কাছে, যেহেতু সে ভারতের সাথে ক্লোজলি কাজ করেছে, আছে কিনা। সো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত আমার যে বক্তব্যটা ছিল অলমোস্ট বলা শেষ। আমি এখন দেখি যদি কোনো কোশ্চেন থাকে নিব। সো হোয়াট, প্রত্যেক রাজনৈতিক দল সাপোর্ট করার অধিকার আছে, অফকোর্স। কারো কোশ্চেন থাকলে, না কোনো কোশ্চেন দেখতেছি না স্যার। খুবই বিশেষত জেনেছি বেনজির নাকি নারীদের প্রতি ভিডিও ছিল, এটা কোনোভাবে ভারতের হাতে চলে গিয়েছিল। এটা তো আমি জিয়াউল হাসান করে একটা পর্বেই লিখেছি যে ও আলাদা, যে যখন ডিজির রুমগুলা বানায়, সে ওখানে ক্যামেরা সেট করে রেখেছিল। ওর সাথে তার তো পার্সোনালিটি ক্লাস ছিল, অ্যাকচুয়ালি সে ছিল এন্টি মিলিটারি। বেনজির জিয়া এই ব্যাপারে আমার সাথে অনেকবার কথা বলছে, এইগুলো দিয়েই মোটামুটি বেনজিরকে সাইজে রেখেছিল জিয়া। আচ্ছা, জামাত শিবির দেশ চালাচ্ছে নাকি সরকার? এগুলা মাজার ভেঙে চুরমার করা হয়েছে, আপনারা চুপ। আপনারা সেলফি ফেরকার লোক, আপনার সালাফি ফেরকার বুঝলাম, যেগুলা ঠেকাতে পারবে না। না ভাই, এটা কাউকে দোষ দেওয়ার কিছু নাই। জামাত শিবির দেশ চালাচ্ছে নাকি সরকার? জামাত শিবির কেন দেশ চালাবে? সরকারই দেশ চালাচ্ছে। বাট জিনিসটা হচ্ছে
অ্যাকচুয়ালি পিনাকিদার ভিডিওটা দেখেন, উনি খুব ডিটেল এক্সপ্লেনেশন করেছে। আমরা কথা হচ্ছে মানে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমরা আমি ব্যক্তিগতভাবে এই মাজারটা পছন্দ করি না, মাজার করাটাও আমি ঠিক মনে করি না, বাট এটা জোর করে এভাবে ভেঙে দেওয়াটার আমি পক্ষপাতী না। যারা করতেছে তারা ভুল করতেছে, এবং এটা একটা মানে সরকারি ম্যান্ডেটের মাধ্যমে করা উচিত। এভাবে গায়ের জোরে এগুলা করাটা ঠিক হচ্ছে না, আমি সাপোর্ট করতেছি না এই জিনিসগুলো। বাট আমি তো দেখলাম এই যে যতগুলো কাজ করতেছে সবগুলোর সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। আপনারা তাদেরকে কেন সাপোর্ট দিচ্ছেন? আমি এটাই তো বুঝি না, যে যারা এখানে যে ভেঙে দিচ্ছে এটা আপনি কনসাস হিসেবে তো জানেন যে এই জিনিসটা অন্যায়। যদি আমি দেখি, আমি এটা নিজে ভাঙার অধিকার রাখি না। পিনাকিদা খুব ভালোভাবে বলেছে যে সেটা হচ্ছে আমরা যখন মূর্তিগুলো ভেঙেছি এগুলো জনগণের ম্যান্ডেট ছিল, জনগণ চেয়েছে যে এই মূর্তিটা ভাঙা দরকার, বাট মাজার ভাঙা তো জনগণ এখন এই মুহূর্তে সাপোর্ট করতেছে না, এটা করাটা ঠিক না। ওকে, নেক্সট। ডিবি হারুন কোথায়? আমি দেশে আসি শুধু জানি, বাট এই মুহূর্তে আমি অনেক ইনফরমেশন পেয়েছি, বাট আমি মানে শেয়ার করার মতো কোনো ইনফরমেশন পাইনি। হারুনকে এখন কেন গ্রেফতার করা হচ্ছে না? পরে শুনলাম আজ বিপ্লব কুমার নাকি ভারতে পালিয়ে গেছে। অনেক ধন্যবাদ। What about BGB Redwan using AK-47 for shot in public? Due time he will be dealt. So আপনি ইউএসএতে এখন কি ধরনের জব করছেন? আনইউজুয়াল কথাবার্তা। এনিওয়ে, আমি এমএসএ সিকিউরিটিতে K9 হিসেবে, K9 মানে হচ্ছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ। আমার সাথে একটা ডগ আছে, সে এক্সপ্লোসিভ খুঁজে বেড়ায়। যেমন আজকে আমি ইয়াঙ্কি স্টেডিয়ামে একটা খেলা চলতেছে, খেলার মধ্যে আমি ডিউটি দিব। ওকে, নেক্সট। সেনাপ্রধান কাজগুলো কেমন মনে হচ্ছে? ওনাকে সরানোটা কি জরুরি নয় কি? আমি মনে করি অ্যাকচুয়ালি সেনাপ্রধানকে সরাই দেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাট এখন উনি অ্যাকচুয়ালি খুব স্লো কাজ করতেছেন, ওনার হয়তো বা কোনো ওই ধরনের ইয়া নাই। আর এখন যেটা হয়েছে, এখন কোনো প্রতিবিপ্লবের কোনো সুযোগ নাই, কারণ উনি নিজেও জানে যে সেনা অফিসারদের যে ইয়াং লট তারা এই জিনিসটা সাপোর্ট করবে না। বাট আমি নিজে ব্যক্তিগত মনে করি ওনাকে সরাই দেওয়া উচিত, কারণ উনি কিছুটা অসুস্থ। এই অসুস্থতায় উনি এত প্রেশারও হয়তো নিতে পারতেছেন না, এই জন্যই উনি আস্তে আস্তে ডিসিশন নিচ্ছেন। এক্স মিলিটারি অফিসারদের আর্মিতে ব্যাক করবার কি কিনা গভর্নমেন্ট? আমি এটার ব্যাপারে যারা এক্স অফিসার আছেন তারা অনেকের উপরে অত্যাচার করা, অন্যায় করা হয়েছে, দেওয়া হয়েছে। আমি যদিও ওই গ্রুপটার মধ্যে আছি, বাট আমি নিজেকে বঞ্চিত দাবি করে ওখানে আমি কোনো অ্যাপ্লিকেশন করিনি, বাট তাদের অ্যাপ্লিকেশনকে আমি পূর্ণ সমর্থন করি। বাট এটা অবশ্যই সেনাবাহিনী অ্যাপ্লিকেশনগুলো করে আমি মনে করি যে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পাবলিক সেক্টরে যদি অ্যাডজাস্ট করা হয়, তাহলে অ্যাকচুয়ালি দেশ একটা ওয়ার্ক ফোর্স পাবে। বাট এটার মধ্যে স্ক্রুটিনি নিয়ে করতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি এর মধ্যে বাংলাদেশের আর্মির ওই গ্রুপটার মধ্যে আমি দেখলাম অনেকে আনএথিক্যাল কাজের জন্য যাদের চাকরি গেছে তারাও এসে অ্যাপ্লিকেশন করেছে। এটা অবশ্যই আর্মি হেডকোয়ার্টার থেকে এটা যখন স্ক্রুটিনি করবে তারা ঠিক করে দিবে। চাকরিতে পুনরায় সুযোগ পেলে আসবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের সংবিধানটা যদি পুনঃ লেখা হয়ে যদি এটা অ্যালাউ করে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আসা যায়। বাট আমার কথা হচ্ছে, আমার বয়স এখন 55, এই 55-এ এসে বাংলাদেশ আর্মিতে আবার পুনরায় চাকরি করা ইটস নট ওর্দি। আমি মনে করি না এটা ওর্দি। আর আমি এখন এখানে যেহেতু সেট হয়ে গেছি, আর সুযোগ নেই। আচ্ছা, রাষ্ট্রপতিকে সরানো উচিত অবশ্যই। আপনার ধরনের দোয়া। আচ্ছা, এনএসআই বেসামরিক অফিসার যারা আওয়ামী লীগ নিয়োগপ্রাপ্ত সহযোগিতা, অফকোর্স এই লোকগুলোকে চেঞ্জ করতে হবে। আর এনএসআই এবং ডিজিএফআইতে যারা সিভিলিয়ান নিয়েছে তাদেরকে স্ক্রুটিনি করতে হবে। বাট এইটা হচ্ছে পরের প্রায়োরিটি। আগে তো যারা একদম ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদেরটাতে করতে হবে। এর ভিতর যাদের ভারতের সাথে সংযুক্ত আছে তাদের তালিকা তৈরি করেছে, এ ব্যাপারে কি বলবেন? আমি যত শুনেছি এটার একটা তালিকা হচ্ছে এই মুহূর্তে। আপনি কাকে মনোনয়ন করেছেন পরবর্তী সেনাপ্রধান হিসেবে? আপনি কাকে মনোনয়ন করতে চান? আমি এই কথাটা এখন বলতে পারবো না, বাট আমার একটা চয়েস আছে, জন্য আপনি কাকে মনোনয়ন করতে চান। হ্যাভ ইউ টক উইথ? ওকে, আমি স্ট্রেট বলেই দিই, আমি এমন একজনকে চাই যার মধ্যে কোনো দলীয় ইয়া নাই, সেনাবাহিনীর প্রতি তার ডেডিকেশন আছে, কোনো দলের প্রতি নাই। ইজ এ ট্রুলি প্রফেশনাল। আমি মনে করি এখন এমএস আছে একজন, আমার কোর্সমেট মেজর জেনারেল মুশফিকুর রহমান, ইজ দ্য বেস্ট ম্যান টু টেক দ্য পোস্ট। আর বাকি কাউকে আমি দেখি না। ওকে, ওবায়দুল কাদের, আরাফাত, আসাদুজ্জামান,
এটা নিয়ে বলছেন অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না। ইউনিসেফ অস্থায়ী সরকার ব্যর্থ প্রমাণের জন্য পুলিশ থেকে যুবলীগ বুদ্ধিজীবী সহ যারা নিজেদের কোনো আওয়ামী লীগ বলে দাবি করতো না, কিন্তু আওয়ামী লীগ মন্দের ভালো বলে সাপোর্ট করে এরকম গাওয়াতে উঠে পড়ে। অফকোর্স এদেরকে আস্তে আস্তে অবশ্যই সর্ট আউট করা হবে। আমি মনে করি যারা যে সমস্ত জায়গাতে আছেন অলরেডি আওয়ামী পারপিটেটর যারা ছিল তারা অলরেডি বুঝে গেছে যাদের কোনো বিপ্লব এবং প্রতি বিপ্লবের কাজ হবে না। ভারত অলরেডি বুঝে গেছে যে তারা যে কাজটা করেছে এটা এখন অ্যাগ্রেসিভ প্রোপাগান্ডা করে লাভ হবে না। আমি অ্যাকচুয়ালি ওদের সিনিয়র মিলিটারি লিডারশিপ যারা রিটায়ার্ড তাদের একটা করপশো দেখতেছিলাম এবং তারা অ্যাকচুয়ালি ওই পয়েন্টটা ঠিকই আছে যে বাংলাদেশের কিছু হইলেই যে মৌলবাদীর কাছে ক্ষমতা চলে গেছে ওই পয়েন্টটা থেকে তারা যাচ্ছে না, কিন্তু তারা এখন একটু মনস্তাত্ত্বিক ভাবে যে বাংলাদেশের মানুষ যে মনস্তাত্ত্বিক ভাবে মানে এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে এই জিনিসটা তারা করার জন্য একটু তাদের একটু দেখলাম যে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে বাংলাদেশের মেন্টাল সেট আপ যেটা হয়েছে সেটা হচ্ছে এন্টি ইন্ডিয়া হয়ে গেছে, এইটা তাদেরকে রিপেয়ার করতে হবে, এটা তারা অ্যাটলিস্ট বুঝে গেছে। আর কিছু we should also talk about education reform. Most important education reform. বাট এই এডুকেশন রিফর্ম নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি ব্যাপারে স্পেশালিস্ট না, বাট আমি মনে করি যে এডুকেশন সাইডটা একদম ঢেলে সাজাতে হবে, এরা একদম শেষ করে দিয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে যাব, আমি একটু ইচ্ছা করি আগে চলে আসছি এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।